নমস্কার বন্ধুরা, থাম্বনেল থেকে নিশ্চয়ই টপিকটি বুঝে গেছেন, তাই চলুন শুরু করা যাক। ধরুন আপনি 1 জানুয়ারি 2023-এ একটি ফান্ডে প্রতি মাসে 10,000 টাকা করে এসআইপি শুরু করেছেন। তো 1 ফেব্রুয়ারি 2024-এ এসে আপনি ভাবলেন যে আপনার ফান্ডটি 1 বছর পূর্ণ হয়ে গেছে। ফান্ডের রুলে লেখা আছে 1 বছর পরে রিডামশন বা উইথড্রল করলে কোনো এক্সিট লোড বা পেনাল্টি দিতে হয় না। এখানে আপনি বড় ভুল করে ফেলবেন। মন দিয়ে শুনুন। 1 জানুয়ারি 2023-এ 10,000 টাকা দিয়ে যতগুলি ইউনিট কিনেছিলেন, ধরুন 1,000 আপনি ইউনিট পেয়েছিলেন, সেই 1,000 ইউনিটটাই কিন্তু 1 জানুয়ারি 2024-এ 1 বছর পূর্ণ করলো, আর বাকি ইউনিটগুলো কিন্তু নয়। 1 ফেব্রুয়ারি 2023-এ যতগুলি ইউনিট কিনেছিলেন, ধরুন 900টি ইউনিট আপনি পেয়েছিলেন, সেই 900টি ইউনিট 1 ফেব্রুয়ারি 2024-এ এসে 1 বছর পূর্ণ করবে এবং এইভাবেই জিনিসটি চলতে থাকে। তার মানে 1 মার্চ 2024-এ গিয়ে আপনি 2023-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত টোটাল যতগুলি ইউনিট কিনেছিলেন সেইগুলোই কিন্তু 1 বছর পূর্ণ হবে 2024-এর মার্চে এসে। কারণ মিউচুয়াল ফান্ডের বেসিক যেটা রুল হলো সেটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই কথাটার মানে হচ্ছে যে আপনি যখনই একটা মিউচুয়াল ফান্ড বিক্রি করতে চাইবেন, তখন প্রথমে যে ইউনিটগুলো কেনা শুরু হয়েছিল সেই ইউনিটগুলো দিয়েই বিক্রি করা কিন্তু শুরু হয়। তো সোজা কথায় ফান্ডের রুলে যেটা লেখা থাকে যে নো এক্সিট লোড বা পেনাল্টি আফটার 1 ইয়ার, সেটা না লিখে লেখা উচিত ছিল নো এক্সিট লোড আফটার 1 ইয়ার অফ ইচ অ্যান্ড এভরি ইউনিট। প্রত্যেকটা ইউনিটের বয়স 1 বছর পূর্ণ হলেই তবে কোনো আপনার এক্সিট লোড থাকবে না। এবং এই এক্সিট লোডটা ফান্ড টু ফান্ড ভ্যারি করে। অনেক ফান্ডে 5% আছে, কোনো ফান্ডে 1% আছে এবং কোনো ফান্ডে 2% পর্যন্ত কিন্তু এই এক্সিট লোড থাকে। এবারে যদি আপনি 1 জানুয়ারি 2023-এ একটা লামসাম ইনভেস্ট করে থাকেন, তাহলে 1 জানুয়ারি 2024-এ কিন্তু পুরোটাই 1 বছর পূর্ণ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো এক্সিট লোড লাগবে না। এসআইপির ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা আমি আগে যেটা বললাম সেটা ফলো করতে হবে। তো এরপরে আসছি আমার পরের পয়েন্টে, যে ধরুন আপনি 40 টাকা ন্যাব বা পার ইউনিট ভ্যালু 24 টাকা হিসাবে একটি ফান্ডে আপনি ইনভেস্ট করলেন। তো কয়েক বছর পরে দেখলেন ন্যাব হয়ে গেছে 80, মানে আপনার টাকা ডবল হয়ে গেছে। এইবার আপনি ভাবলেন যে বিক্রি করে প্রফিটটা নিয়ে নেই, এখন আবার মার্কেট পড়লে আবার ইনভেস্ট করব এবং আবার প্রফিট করব। এই লোভে আপনি কি করেন না, জিনিসটাকে বিক্রি করে ফেলেন। তো এই সিস্টেমটাকে বলা হয় মার্কেটকে টাইমিং করার প্ল্যান, এবং এই টাইমিং করাটা খুবই একটা অসাধ্য ব্যাপার। তো ধরুন আপনি 80 টাকা ন্যাব বা পার ইউনিট দামে বিক্রি করার পর আপনি ওয়েট করবেন মার্কেটটা নিচে আসার জন্য, আর সেভিংস অ্যাকাউন্টে আপনি এই টাকাটা ফেলে রাখবেন। তারপরে একদিন দেখলেন ন্যাবের ভ্যালু 70 টাকা হলো। তো আপনি ভাবলেন আরও নামতে পারে, আরও কিছুক্ষণ ওয়েট করি, আরও কিছুদিন ওয়েট করলেন। তারপরে একদিন দেখলেন ন্যাবটা 75 হয়ে গেছে, মানে ন্যাবটা 70 পর্যন্ত নেমেছিল, তারপরে 75 হয়ে গেল। আপনি আফসোস করা শুরু করলেন, আর ব্যাংকে যে টাকাটা এতদিন পড়েছিল সেটা দেখলেন অনেকটাই বাজে খরচের ফলে নষ্ট হয়ে গেছে। তাহলে আপনার এখানে কি হলো, টাইম এবং টাকা দুটোই নষ্ট হয়ে গেল মার্কেটকে টাইমিং করতে গিয়ে। আরও একটা বড় জিনিস নষ্ট হলো, সেটা হলো যে ওই 40 টাকা ন্যাবের কেনা ইউনিটগুলো সেটাকে 80 টাকায় বিক্রি করলেন, সেই ইনভেস্টমেন্টটা কম্পাউন্ডিং হয়ে 4 গুণ, 8 গুণ, 10 গুণ হওয়ার এই সুযোগটা, এটাই কিন্তু আপনি একটা বড় লস করে ফেললেন। তাহলে অনেকেই মনে করবেন যে তাহলে সারা জীবন কি ইনভেস্ট করেই যাব, কোনো দিন প্রফিটটা বুক করব না? অবশ্যই নেবেন। যদি টাকাটা আপনার কোনো ভালো কাজে লাগে বা আপনার যে গোলটার জন্য আপনি ইনভেস্ট করেছিলেন সেই গোলটা যদি পূর্ণ হয়ে যায়, যেমন আপনার ছেলে মেয়ের পড়াশোনা, আপনার গাড়ি কেনা, কোনো বিজনেস স্টার্ট করা, এইসব ক্ষেত্রেই কিন্তু ওই ইনভেস্টমেন্টটা আপনি তুলবেন। কিন্তু ওই যে বললাম, শেয়ার মার্কেটের সঙ্গে চালাকি করতে গিয়ে কোনো দিন ইনভেস্টমেন্টটা ভাঙবেন না। এখানে আরও একটি পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সেটা হলো ধরুন আপনি 2030 সালে একটি গোল সেট করে ইনভেস্টমেন্ট করলেন, কিন্তু দেখলেন ওই সময় শেয়ার মার্কেটটা খুব নিচের দিকে চলছে। তাহলে আপনি কি লস করে আপনার গোলটা পূরণ করবেন? সেক্ষেত্রে কি করা হয় না, সেক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো আপনার গোলের টাইম
যেটা আছে তার থেকে 1 থেকে 1.5 বছর আগে থেকেই আপনাকে মার্কেট থেকে ধীরে ধীরে উইথড্রল করা শুরু করে দিতে হয় এবং সেই টাকাটা আপনার গোলের টাইম পর্যন্ত ফিক্সড ইনকাম প্ল্যান যেমন হচ্ছে যে ব্যাংকের এফডি এরকম জায়গায় ইনভেস্ট করে রাখতে হয়, যাতে আপনি সঠিক সময় আপনার গোলটা পূর্ণ করতে পারবেন এবং মার্কেটের ওঠাপড়া আপনার গোলকে কিন্তু প্রভাবিত করতে পারবে না। এরপরে আসছি আমরা পরের পয়েন্টে। ধরুন আপনি এক ফান্ড থেকে আরেক ফান্ডটিতে সুইচ করলেন, সেক্ষেত্রে অনেকেই ভাবেন কোনো রিডামশন বা উইথড্র তো হলো না। এটা কিন্তু ভুল ধারণা। সুইচ মানে হলো রিডামশন প্লাস পারচেজ, তাহলে এখানে একসঙ্গে দুটো জিনিসই কিন্তু হয়। ফলে সুইচ করার সময়ও আপনার এক্সিট লোড লাগবে যদি ওটা 1 বছরের আগে আপনি করে থাকেন। এবার খুব অল্প কয়েকটি ফান্ডে কিন্তু আবার এক্সিট লোডের যে টাইম লিমিট সেটা কিন্তু 2 বছরও হয়ে থাকে। তাই আপনি দেখে নেবেন আপনার ফান্ডের এক্সিট লোডের টাইম লিমিট কত, সেই অনুযায়ী কিন্তু আপনি সুইচকে করার প্ল্যান করবেন বা উইথড্রল করার প্ল্যান করবেন। আমার পরের পয়েন্টটি হলো যে মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে তার কম্পাউন্ডিংটাকে নষ্ট না করে প্রথমে আপনার একটা ইমার্জেন্সি ফান্ড থেকে টাকা তোলা উচিত। আর যদি আপনার ইমার্জেন্সি ফান্ডটা না থাকে তাহলে সেটা বানানো উচিত, তারপরে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। তো এরপরে আমরা আসছি মিউচুয়াল ফান্ডের বিক্রি করার সময় ক্যাপিটাল গেন ট্যাক্সটা কিভাবে আপনি বাঁচাবেন। 1 নম্বর, সবসময় মিউচুয়াল ফান্ডগুলি মিনিমাম 1 বছর পরে বিক্রি করবেন, তাতে লং টার্ম ক্যাপিটাল গেন পাবেন, যেখানে কি না প্রফিটের 1 লাখ টাকা পর্যন্ত আপনি ছাড় পাবেন। তাই আপনার উইথড্রল অ্যামাউন্টটা এমন করবেন যাতে প্রফিটটা একটা ফিনান্সিয়াল ইয়ারে 1 লাখের বেশি না হয়। যদি বেশি অ্যামাউন্ট দরকার হয় তাহলে মার্চ আর এপ্রিল এই দুটো মাস মিলে উইথড্রল করতে পারেন, কারণ মার্চটা একটি ফিনান্সিয়াল ইয়ারে পড়বে আর এপ্রিলটা কিন্তু পরের ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে চলে যাবে। তাই অল্প সময়ে আপনি 2 লাখ টাকা ক্যাপিটাল গেনের ছাড়ের সুযোগ পেয়ে যাবেন। 2 নম্বর, যদি আপনি নিজের নামে সব ইনভেস্টমেন্ট না করে ফ্যামিলিতে 2 জন 3 জন বা 4 জনের মধ্যে ডিভাইড করে করে ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি বছরে 2 লাখ 3 লাখ অথবা 4 লাখ টাকা ক্যাপিটাল গেনের সুযোগ পেয়ে যাবেন। তাহলে লং টার্ম ক্যাপিটাল গেন যদি কোনো একটি ফিনান্সিয়াল ইয়ারে 1,25,000 টাকা হয়ে থাকে, তাহলে 1 লাখ টাকা আপনি ছাড় পেয়ে যাবেন আর 25,000 টাকার উপরে আপনাকে কিন্তু 10% ট্যাক্স দিতে হবে। আর যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন মানে 1 বছরের আগে যদি আপনি বিক্রি করেন, তাহলে কি হবে, প্রফিটের উপরে আপনাকে 15% ট্যাক্স দিতে হয়, কোনো এখানে ছাড় থাকে না। তো এই সব আমি ইকুইটি ফান্ডের ইনভেস্টমেন্টের কথা বলছি। মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের ব্যাপারে আরও বিস্তারিত যদি আপনি জানতে চান, তাহলে ভিডিওর শেষে যে থাম্বনেলটি আছে সেটা ক্লিক করে ওই ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।